হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দ। আর বেশ কিছুদিন পর চলে এসেছি আর একটা নতুন মেকওভার ভিডিও নিয়ে। তো ফ্রেমে যাকে দেখছো সে হচ্ছে আমার একটা রিয়াল ক্লায়েন্ট অ্যান্ড থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো যে আমি আজকে করতে চলেছি একটা রিয়াল ব্রাইডাল এইচডি মেকআপ। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই মেকআপ ভিডিওটা শুরু করি। তো আমি এইচডি ব্রাইডাল মেকআপটা কি করে করলাম তার পুরো টিউটোরিয়ালটা কিন্তু স্টেপ বাই স্টেপ এই পুরো ভিডিওতে দেখাবো। অ্যান্ড কোন প্রোডাক্ট ইউজ করেছি অ্যান্ড খুঁটিনাটি সমস্ত ডিটেলসটা কিন্তু আমি পুরো শেয়ার করবো এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা কেটে কেটে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা স্টেপগুলো বুঝতে পারবে না। তো চলো এবার ফাইনালি ভিডিওটা শুরু করি। তো মেকআপ শুরু করার আগে কিন্তু স্কিন প্রেপ করাটা বেশি জরুরি, কারণ মেকআপের স্টেপগুলো প্রায় এক রকম হলেও কিন্তু ওয়েদার এবং স্কিন টাইপের উপর ডিপেন্ড করেই মেকআপের স্টেপগুলো কিছুটা আলাদা আলাদা হয়। অ্যান্ড সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো স্কিন প্রিপারেশনটা, কারণ স্কিন যত বেশি ভালো হবে মেকআপটা কিন্তু অটোমেটিকলি তত বেশি ভালো হবে এবং লং লাস্টিং হবে। তো আমার এই ক্লায়েন্টের কিন্তু স্কিন টাইপটা মোটামুটি নর্মাল থেকে অয়েলি দিকে ছিল, এবং যখন আমি এই মেকআপটা করেছিলাম তখন কিন্তু ওয়েদারটা প্রায় গরম পড়েই গিয়েছিল। অ্যান্ড গরমকালে এই অয়েলি স্কিনে মেকআপটাকে লং লাস্টিং করা কিন্তু বেশ একটু চ্যালেঞ্জিং। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব করার। গরমকালে মেকআপটাকে লং লাস্টিং করার একটা উপায় হচ্ছে যত সম্ভব কম প্রোডাক্ট ইউজ করা যায়, কিন্তু যেহেতু ব্রাইট তো আমাদেরকে কিছুটা ইউজ করতেই হবে, কারণ এটা তো নর্মাল করে ছেড়ে দেওয়া যায় না। তাই যতটা লেস প্রোডাক্ট ইউজ করে ভালোভাবে মেকআপটা করা যায় ততটাই আমি করেছি। প্রথমে ময়েশ্চারাইজার হিসেবে আমি ইউজ করছি পন্সের সুপার লাইট জেল, এবং এটা সত্যি বলতে গরমের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ময়েশ্চারাইজার, কারণ এটা জেল বেসড ময়েশ্চারাইজার হওয়ার জন্য স্কিনে খুব সহজে অ্যাবজর্ব হয়ে যায় এবং স্কিনটাকে অনেকক্ষণ ময়েশ্চারাইজ রাখে। অনেক ময়েশ্চারাইজার ইউজ করলে স্কিন একটা স্টিকি ফিল হয়, হেভিনেস ক্রিয়েট হয়, বাট এই ময়েশ্চারাইজার কিচ্ছু হয় না। এই ময়েশ্চারাইজারটা ভীষণই সফট এবং একদম জেন্টেল এবং সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়। প্রায় সবার উপরে এটা ভালো কাজ করে, বাট যাদের একটা অয়েলি স্কিন টাইপ তাদের জন্য এটা গরমে বেশি কাজ করবে। যাদের স্কিন ড্রাই বা শীতকালে যখন স্কিনটা খুব ড্রাই হয়ে যায় তখন এটা কাজ করে, বাট তখন এর সাথে আরেকটা এক্সট্রা ময়েশ্চারাইজার বা সিরাম অ্যাপ্লাই করলে ভালো কাজ দেয়। যাই হোক, ময়েশ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করার পর আমি ইউজ করছি প্রাইমার। আমি ইউজ করছি সুইস বিউটি অয়েল ফ্রি লং লাস্টিং প্রাইমার। এটা আমি মেনলি 30 জনে অ্যাপ্লাই করব, এবং এটা অ্যাপ্লাই করার পরে স্কিনটা খুবই সফট হয়ে যায় এবং স্কিনটা খুবই স্মুথ হয়ে যায়, অ্যান্ড বেসটা এত সুন্দর হয়ে যায় ফলে আমি এর উপর মেকআপটা খুব সহজে ব্লেন্ড হয়ে যায়। অয়েল ফ্রি হওয়ার জন্য যাদের অয়েলি স্কিন তাদেরকে অনেকক্ষণ অয়েল কন্ট্রোল করতে হেল্প করে, অ্যান্ড মেকআপটাকে সত্যি অনেকক্ষণ লং লাস্টিং করে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু কোনো প্রোডাক্টের প্রমোশন করছি না। আমি সবগুলো প্রোডাক্টই নিজে ব্যক্তিগতভাবে আগে ইউজ করেছি, তারপর আমি ক্লায়েন্টের উপর ইউজ করেছি এবং তারপর ভালো রেজাল্ট পেয়েছি বলে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তাই আমি কিন্তু কোনো প্রোডাক্টে এখন প্রমোশন করছি না। অ্যান্ড যতগুলো প্রোডাক্টের লিঙ্ক পারবো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু অবশ্যই দেখতে পারো। প্রাইমার ভালো করে ব্লেন্ড করার পর আমি আগে আই মেকআপ স্টার্ট করব। অনেকে আগে বেস মেকআপ করে তারপর আই মেকআপ করে, বাট আমার আই মেকআপটা করে বেস মেকআপটা করতে সুবিধা হয়, তাই আগে আমি আই মেকআপটা করছি। অ্যান্ড আই মেকআপের মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইব্রো। আইব্রো যদি সুন্দর করে করা যায় তাহলে কিন্তু আই মেকআপটা অটোমেটিক্যালি বেশি সুন্দর লাগে। তাই আমি চেষ্টা করবো যতটা সুন্দর করে পারা যায় আইব্রোটা ড্র করতে। আইব্রো ড্র করার জন্য আমি ইউজ করছি মিক্স লেয়ারের এই আইব্রো কেকটা, অ্যান্ড এইখান থেকে এই ডার্ক ব্রাউন কালারের শেডটা এবং ব্ল্যাক কালারের শেডটা একটু মিক্স করে নিয়ে আমি আইব্রোটা ড্র করবো। ড্র করার আগে আমি স্পুলিটা দিয়ে ভালো করে আগে আইব্রোটাকে কম করে নেবো এবং তারপরে আমি আইব্রোটা ড্র করবো। অ্যান্ড আইব্রো ড্র করার নিয়ে বেশি কিছু বলার নেই, অ্যান্ড আইব্রোটা একটু আস্তে আস্তে টাইম নিয়েই করতে হয়, কারণ আইব্রোটা করাটা একটু কঠিন আমার মনে হয়, কারণ আইব্রোটা দুটো আইব্রো সমান করা একটু চ্যালেঞ্জিং। তাই যতটা সম্ভব চেষ্টা করা যায় আইব্রোটা করার। আইব্রো করার জন্য অনেকে জেল লাইনারের মতো আইব্রো পেমেন্ট ইউজ করে, বাট আমার এই পাউডার ফর্মটাই ভালো লাগে, তাই আমি পাউডার ফর্মটা দিয়ে আইব্রোটা করি। হয়তো ভিডিওটা দেখে মনে হচ্ছে আমি খুব ফাস্ট আইব্রোটা করে নিচ্ছি, বাট এতটাও ফাস্ট কিন্তু আইব্রোটা করার নয়। আইব্রোটা করতে অনেকটাই টাইম লাগে এবং তাই জন্য ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া আছে। তো আইব্রো করতে করতে আরেকটা কথা বলে ফেলি যে আমার চ্যানেলে মেকআপ রিলেটেড অনেক ভিডিও আপলোড করা আছে। তোমরা যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো বা আমার চ্যানেলে নতুন, তারা চাইলে আই বাটনে দেওয়া লিঙ্ক দিয়ে কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারবো। আশা করি ভালো লাগবে। অ্যান্ড তোমাদের যদি আমার এই ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তো রিকোয়েস্ট করবো আমাকে একটু প্লিজ সাপোর্ট করে দিও। যাই হোক, কথা বলতে বলতে আইব্রো করা শেষ, এবার আইব্রোটাকে কাট করবো। আইব্রো কাট করা মানে একটা কনসিলার দিয়ে আইব্রোর দুদিকে আরো ভালো করে শেপ দেওয়া, যাতে আইব্রোটাকে আরো সুন্দর করে শার্প দেখায়। তো আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য আমি ইউজ করছি কনসিলার, অ্যান্ড কনসিলারটা হচ্ছে ডার্মা কালারের D4 সেটটা, যেটা দেখতেই পেলে। আমি কিন্তু কোনো প্রকারের প্রোডাক্ট বা স্টেপ হাইড করি না, আমি সবটাই ডিটেলসে তোমাদেরকে দেখাই। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটা স্কিপ করো না, তোমরা পুরোটা কিন্তু দেখতে থাকো। D4 হচ্ছে একটা হোয়াইট কালারের কনসিলার, অ্যান্ড এটাকে কনসিলারের থেকে বেশি বেস হিসেবে ব্যবহার করা যায়, তাই আমি এটাকে আইব্রো কাট করার পাশাপাশি এই কনসিলারটা দিয়ে কিন্তু পুরো আইলিডে অ্যাপ্লাই করবো বেস হিসেবে। হোয়াইট কালারের কনসিলার বা বেস ব্যবহার করার একটা কারণ হচ্ছে অন্য যে কোনো কালারের কনসিলার ব্যবহার করলে সেটা কিন্তু স্কিনের সাথে মিশে যাবে, বাট এই হোয়াইট বেসটা ব্যবহার করলে এত সুন্দর একটা ক্যানভাস তৈরি হয় যার ফলে আই মেকআপের কালারগুলো প্রচন্ড ভালোভাবে বোঝা যায়।
আমি জানি না তোমরা ক্যামেরাতে কতটা ভালো বুঝতে পারবে, বাট রিয়ালি কিন্তু খুব ভালো করে কালারগুলো বোঝা যায়। আমি আইলিডি বেসটা অ্যাপ্লাই করে সেটাকে কিন্তু আগে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব এবং তারপর সেটাকে লুজ পাউডার দিয়ে আগে সেট করব। যদি এমনি বেস অ্যাপ্লাই করার পর আইশ্যাডো করতে যাই তাহলে কিন্তু পুরো আইশ্যাডোটা নষ্ট হয়ে যাবে। তাই আগে এইভাবে বেস অ্যাপ্লাই করব, তারপর সেটাকে লুজ পাউডার দিয়ে সেট করব, দেন আইশ্যাডো অ্যাপ্লাই করব। লুজ পাউডার হিসেবে আমি ইউজ করছি ক্রায়োলনের লুজ পাউডার। তো আমার বেস কমপ্লিট করা হয়ে গেছে এবং আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করব। আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য আমি ইউজ করছি আইম্যাজিক কসমেটিক্সের 30 কালারের প্রফেশনাল আইশ্যাডো প্যালেট। ক্লায়েন্টের কোনো পার্সোনাল ডিমান্ড ছিল না আই মেকআপ নিয়ে, আমার উপরই পুরো ছেড়ে দিয়েছিল, তাই আমি হালকা করে একটা কাট ক্রিজ করে দিয়েছি। বাট ক্লায়েন্ট শুধু একটা কথাই বলেছিল যাতে কোনো প্রকার উগ্র মেলাতে লাল লাগে আই মেকআপটা, তাই আমি খুব উগ্র করার চেষ্টা করিনি, একদম হালকার মতো একটা কাট ক্রিজ করে দিয়েছি। আই মেকআপের শুরুতে আমি ট্রানজিশন কালার হিসেবে একটা ইয়েলো কালারকে অ্যাপ্লাই করেছি অ্যান্ড একটা স্মল ব্রাশ দিয়ে সেই ইয়েলো কালারটা পুরো অ্যাপ্লাই করে দিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছো যে কালারগুলো কতটা পিগমেন্টেড, ওয়ান স্ট্রোক অ্যাপ্লাই করার পরই কতটা ভালোভাবে কালারটা পে অফ করছে অ্যান্ড কতটা স্মুথলি কালারটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। অ্যান্ড কালারগুলোর মধ্যে কিন্তু কোনো হার্ড পার্টিকেল বা কোনো চাঙ্ক নেই, একদম স্মুথ পুরো কালারটা। যাই হোক, ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ ব্লেন্ডিংটাই হচ্ছে মেন। ভালো করে ব্লেন্ড করলে তাহলে কোনো কালারের হার্শ লাইন বোঝা যাবে না। তারপর ট্রানজিশন কালারের ঠিক নিচে আমি একটু রেডিশ মেরুন কালারের শেডটা একটা অ্যাপ্লাই করেছি পুরো লিডের উপর। হয়তো ক্যামেরার জন্য তোমার কালারটা কতটা সুন্দর সেটা বুঝতে পারবে না, বাট রিয়ালি কিন্তু কালারটা খুবই সুন্দর লাগছিল। আই মেকআপটা করার জন্য আমি কিন্তু খুব বেশি কালার ইউজ করিনি, খুব সিম্পলের মধ্যে কয়েকটা কালার দিয়ে আমি আই মেকআপটা করার চেষ্টা করেছি। যাই হোক, মেরুন কালারটাকে ব্লেন্ড করার পর আমি ট্রানজিশন কালার আর এই রেডিশ মেরুন কালারটাকে ভালো করে ব্লেন্ড করবো একে অপরের সাথে, যাতে দুটোর মাঝখানে কোনো হার্শ লাইন না থাকে। তো তারপর আমি আটার ভিতরে একটু ডেপথ ক্রিয়েট করার জন্য একটা পার্পল কালারের শেড নিয়ে ওটাকে অ্যাপ্লাই করেছি। কালারটা ঠিক পার্পলও না আবার ঠিক ব্লুও না, তার বিটুইন একটা শেড। যেহেতু শাড়িতে ব্লু কালারের ছোঁয়াটা ছিল তাই আমি সেটার উপরে হালকা একটু হিন্ট দেওয়ার চেষ্টা করেছি অ্যান্ড সেই কালারটাকে বাকি কালারগুলোর সঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে দিব, যাতে কোনো হার্শ লাইন না থাকে, কোনো ওভার পাউডারিনেস না থাকে, যাতে স্মুথলি ভালোভাবে কালারটা ব্লেন্ড হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, তারপরে আমি ক্রিস্টাল কাট করে নিয়েছি অ্যান্ড কাট করার জন্য আমি সেই সেম কনসিলারটাকে ইউজ করেছি D4 অ্যান্ড সেই জায়গাটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে সেই জায়গাটাকে কিন্তু আগে লুজ পাউডার দিয়ে সেট করে দিয়েছি। আমি এই ক্লিপটুকুটার স্পিড একটু বাড়িয়ে দিয়েছি কারণ ক্রিস্টাল কাট করতে একটু টাইম লাগছিল অ্যান্ড অত আস্তে আস্তে দেখালে ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে যাবে, তাই তোমরা অধৈর্য হয়ে পড়বে, তাই আমি এই ক্লিপটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। যাই হোক, দেখতেই পাচ্ছ যে আমি একটু ওই রেডিশ ব্রাউনিশ কালারটা নিয়ে ক্রিজের যে লাস্ট পোর্শনটা ওইখানটাতে ক্রিজভাবে অ্যাপ্লাই করছি, কারণ ওই জায়গাটা যদি অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু ক্রিজটা মানে ওই সাদা পোর্শনটা দেখা যাবে, পুরো লাইনটা বোঝা যাবে। তো ওই জায়গাটাতে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে ওই লাইনটা বোঝা না যায়। অ্যান্ড দেন আমি শাড়ি কালারের সঙ্গে ম্যাচ করে গোল্ডেন এবং সিলভার কালারের শিমার নিয়ে আমি পুরো বাকি লিপটাতে অ্যাপ্লাই করে দিয়েছি। আমি কিন্তু কোনো গ্লিটার ইউজ করিনি, কারণ যেটা সিম্পল আই মেকআপ রাখতে বলেছিল তাই আমি কোনো গ্লিটার ইউজ করিনি। আমি জাস্ট গোল্ডেন আর সিলভার কালারের শিমার নিয়ে সেই আইলাইনারে ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু আই মেকআপটা হাফ করা কমপ্লিট এবং তারপরে আমি বেস করছি এবং বেস করার পর আমি বাকি আই মেকআপটা কমপ্লিট করবো। বাকি আই মেকআপ বলতে চোখের নিচের পোর্শনটা এবং আইলাইনার মাঝখানে যেগুলো থাকে পুরো মেকআপটা হয়ে যাওয়ার পর সবার শেষে সেটা করবো। যাই হোক, এবার আমি বেস মেকআপ শুরু করলাম অ্যান্ড বেস মেকআপের শুরুতে আমি করছি কালার কারেকশন। আমি কিন্তু স্কিন প্রিপারেশন একদম প্রথমে করে রেখেছিলাম এবং তারপর কিন্তু স্কিনটাকে অনেকক্ষণ রেস্ট দেওয়া হয়ে গেছে। তো আমি এখন করছি কালার কারেকশন। আমি কিন্তু কালার কারেকশনের জন্য কোনো অরেঞ্জ কালারটা ইউজ করি না, আমি একটা ডার্ক কালারের কনসিলার নিয়ে সেটাকে কালার কারেকশন হিসেবে ইউজ করি। তো কালার কারেকশনের জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ডার্মা কালারের D2 শেডটা। অ্যান্ড আমার মনে হয় আর বেশি কিছু বলার নেই, কারণ দেখে বুঝতে পারছো যে কতটা পিগমেন্টেশন হাইড করে দিয়েছি কালার কারেকশন ইউজ করার পর। যদি কালার কারেকশন ইউজ না করে ডাইরেক্ট আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো, কিছুক্ষণ পর এই পিগমেন্টেশন করলে এবং চোখের তলে যে ডার্ক সার্কেলটা থাকে সেইগুলো কিন্তু ফাউন্ডেশনটাকে আস্তে আস্তে গ্রে করে দিতে পারে, দেখতে একদম বিশ্রী লাগতো। তাই আগে কালার কারেকশন করে সেইগুলোকে হাইড করতে হয়, সেই পিগমেন্টেশনগুলোকে যাতে হাইড করে দিতে হয়, তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয়। তাহলে কোনো প্রকারে কিন্তু কোনো ফাউন্ডেশনের কালার অক্সিডাইজ করে না সেই কথা বলাটা ভুল, পিগমেন্টেশনগুলো ফাউন্ডেশনের উপর কোনো এফেক্ট ফেলতে পারে না। তো এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি অ্যান্ড ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি পিএসসির HD লিকুইড ফাউন্ডেশন অ্যান্ড এর সাথে আমি পিএসসির স্ট্রোব ক্রিমটা মিশিয়ে অ্যাপ্লাই করছি। অনেকে কিন্তু আগে স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করে, বাট আমার কি জানি কেন মনে হয় যে ফাউন্ডেশনের সঙ্গে স্ট্রোব ক্রিমটা অ্যাপ্লাই করলে আমার বেশি ভালো লাগে সেই রেজাল্টটা, তাই জন্য আমি ফাউন্ডেশনের সঙ্গে স্ট্রোব ক্রিমটা মিক্সড করে সেইটা কিন্তু অ্যাপ্লাই করছি এবং দুটোই কিন্তু পিএসসির এবং এই ফাউন্ডেশনটা কিন্তু HD লিকুইড ফাউন্ডেশন, তাই গ্লোটা কিন্তু অবশ্যই HD গ্লোর মতনই আসবে। তো দেখতেই পাচ্ছ যে একটা লেয়ার মতো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি এবং সেটাকে ব্লেন্ড করার সাথে সাথে কতটা ইনস্ট্যান্টলি গ্লো করছে স্কিনটা। অ্যান্ড ব্লেন্ডিংটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যত সুন্দর করে ব্লেন্ড হবে তত কিন্তু ফাউন্ডেশনটা
একদম স্কিনের সাথে পুরো ভালো করে বসবে এবং মেকআপটা কিন্তু ততটাই গ্লোই হবে এবং মেকআপটা ততটাই কিন্তু লং লাস্টিং হবে। অনেককে দেখে হালকা করে ব্লেন্ড করে রেখে দেয়, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় যে মেকআপটা একটু পরে কিন্তু ক্র্যাক করে যায় এবং ফেটে যায়, প্যাচে দেখায়। তো তাই জন্য মেকআপটা খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ভালো মেকআপের একটা অন্যতম সিক্রেট হচ্ছে ভালো ব্লেন্ডিং। যে যত ভালো ব্লেন্ডিং করতে পারবে তার মেকআপটা কিন্তু তত বেশি সুন্দর হবে। যাই হোক, হয়তো অনেকের মনে হবে আমি একটু বেশি বকবক করছি, অনেক বেশি জ্ঞান দিচ্ছি, কিন্তু না, সেটা না। আমার যেটুকু জানা আছে আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো তোমার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে কিন্তু তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো একটা কথা, ফাউন্ডেশন কিন্তু শুধু স্কিনে নয়, তার সাথে সাথে গলাতেও অ্যাপ্লাই করতে হবে। অনেককে দেখে যে শুধু মুখে অ্যাপ্লাই করছে কিন্তু গলাতে কোনোভাবে অ্যাপ্লাই করে না, ফলে কালারটা একদম ম্যাচ করে না এবং একদম বিশ্রী লাগে। অ্যান্ড আমি কিন্তু দেখেই বুঝতে পারছি একদম স্কিন কালারের সঙ্গে ম্যাচ করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। অনেকে দেখি অনেকটা লাইট শেড ইউজ করে, তবে সেটা ক্লায়েন্টের চয়েসের উপর। ক্লায়েন্ট যদি বলে তো করতেই হবে, কিন্তু জেনারেল ক্লায়েন্ট সেটা বলে না। একদম স্কিনের সাথে ম্যাচ করে একদম ফাউন্ডেশন ইউজ করা ভালো, নইলে কিন্তু মুখটা দেখতে সাদা ভূতের মতো লাগবে। তাই জন্যই আমি একদম যতটা সম্ভব পারবে ক্লায়েন্টের একদম স্কিন টোনের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো দেখতেই পাচ্ছ যে D4 শেডটা দিয়ে আমি যেখানে হাইলাইটিং করা দরকার সেখানে আমি হাইলাইটিংটা করে নিচ্ছি। চোখের তলায়, নাকে এবং কপালে এবং এই কিছু জায়গায় যেখানে মেন ফোকাসটা হয় আলোর, সেইখানে কিন্তু আমরা কনসিলিংটা করব। আর তাই জন্য এখানে একটু 1-2 শেড লাইট কনসিলার ইউজ করি। কন্ট্রোলিং এর জন্য যেরকম 1 থেকে 2 শেড ডার্ক শেড নিতে হয়, সেরকম কনসিলিং এর জন্য 1 থেকে 2 শেড লাইট শেড নিতে হয়। ফেসের শেপ কিন্তু এই কিছুটা কনসিলিং এবং কন্ট্রোলের উপরে ডিপেন্ড করে। তো তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ছোট্ট একটা টিপস। অনেক সময় আমাদের অনেক প্রোডাক্ট শেষ হয়ে যায়, মানে শেষ না হলেও সেগুলো শুকিয়ে যায়, তো সেগুলো ইউজ করা যায় না। অনেক সময় লিপস্টিক হোক, আইলাইনার হোক বা এই ফাউন্ডেশন হোক, সেগুলো শুকিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যখন ডিউরালাইন ইউজ করব, সেই ডিউরালাইন ইউজ করার ফলে কিন্তু সেটাকে আবার ইউজ করা যাবে। তো ফাউন্ডেশন এবং কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করার পর কিন্তু আমি সেটিং স্প্রে দিয়ে একবার স্প্রে করে দিয়েছি, কারণ আমি দেখেছি পাউডার দিয়ে সেট করার আগে যদি একবার এই সেটিং স্প্রে দিয়ে সেট করে দেওয়া যায় তাহলে কিন্তু মেকআপটা আরও বেশি লং লাস্টিং হয় এবং তার সাথে সাথে স্কিনটা অনেকটা হাইড্রেটেড থাকে। তো আমি যেটা সেটিং স্প্রে ইউজ করছি সেটা হচ্ছে মিক্স লেয়ারের সেটিং স্প্রে, অ্যান্ড এটা হচ্ছে গ্লোই ভার্সন। সাধারণত গরমকালে সবাই ম্যাট ভার্সনটা ইউজ করে, বাট আমি ডিউই ভার্সনটা ইউজ করি, তাতে কোনো অসুবিধা হয় না যদিও। তো তারপর আমি মেবেলিনের ফিটমি কম্প্যাক্ট নিয়ে আমি পুরো স্কিনটাকে ভালো করে সেট করে নিয়েছি। আমি কিন্তু কোনো লুজ পাউডার দিয়ে বেকিং করিনি। হ্যাঁ, গরমকাল, তাও কিন্তু আমি লুজ পাউডার দিয়ে বেকিং করিনি। আমি জাস্ট ফিটমি কম্প্যাক্টটাকে ভালো করে ইউজ করেছি। এবং যেহেতু ক্লায়েন্টের ওইটি জন্য নাকের এবং মুখের ওই চারপাশে একটু মানে বেশি ঘামের প্রবলেম ছিল, তাই ওই জায়গাটুকুতেই শুধু আমি ক্রায়োলনের লুজ পাউডার নিয়ে হালকা একটু অ্যাপ্লাই করেছি। বাকি কিন্তু আমি কোনো স্কিনে কোথাও বেকিং করিনি, কারণ তখন প্রচণ্ড পরিমাণে গরম ছিল না। প্রচণ্ড গরম থাকলে অবশ্যই বেকিং করতেই হতো, যেহেতু মোটামুটি গরম ছিল হালকার মধ্যে, তাই আমি খুব একটা বেকিং করিনি। তো একটা কথা, হয়তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে সম্পূর্ণ যদি ডিটেলসে দেখাচ্ছি তাই জন্য ভিডিওটা লং হচ্ছে। তোমরা কিন্তু কোথাও স্কিপ করো না বা কেটে দেখো না, তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো। কম্প্যাক্ট দিয়ে ভালো করে সেট করার পর আমি কন্ট্রোলিং করে নিচ্ছি এবং কন্ট্রোলিং এর জন্য ইউজ করছি NYX এর কন্ট্রোল প্যালেটটা, এবং এই প্যালেটটা জাস্ট সত্যি ভীষণ সুন্দর। আমি প্যালেটটার শেষের দিকে দুটো কালার মিক্স করে আমি কন্ট্রোলিংটা করছি। অবভিয়াসলি গরমের কথা মাথায় রেখে আমি কিন্তু ক্রিম কন্ট্রোল এবং ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করিনি, আমি পাউডার কন্ট্রোল এবং পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করেছি। ওই যে প্রথমে বলেছিলাম যতটা সম্ভব লেস প্রোডাক্ট ইউজ করে সুন্দর করে মেকআপটা করা, যাতে গরমের মধ্যে মেকআপটা খুব সুন্দর লং লাস্টিং করে। তো তোমরা যখন চিকবোনে কন্ট্রোলিং করবে তখন সবসময় চেষ্টা করবে আপার ওয়ার্ডসে কন্ট্রোলিংটা করার, এবং তোমরা যখন জ লাইনে কন্ট্রোলিং করবে তখন চেষ্টা করবে লোয়ার ডাইরেকশনে কন্ট্রোলিংটা করার, ফলে ফেসটা কিন্তু অনেক বেশি শার্প দেখাবে। তো তোমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও শেষে কিন্তু ক্লায়েন্টের রিভিউ দেওয়া আছে, বা ক্লায়েন্টের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা ক্লায়েন্টের মুখ থেকে শুনতে পারবে। তো কন্ট্রোলিং করার পর আমি অ্যাপ্লাই করবো ব্লাশ, এন্ড ব্লাশ করার জন্য আমি ইউজ করছি আইম্যাজিকের প্যালেটটা। দেখতে পাচ্ছ হয়তো আমি বেশিরভাগ প্রোডাক্টে আইম্যাজিকের ইউজ করছি, অ্যান্ড কারণ এই আইম্যাজিকের এই বিশেষ করে এই ব্লাশ প্যালেটটা অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট কিন্তু এই আইম্যাজিকের এই ব্লাশ প্যালেটটা ইউজ করে, অ্যান্ড তার কিন্তু যথেষ্ট কারণও রয়েছে। কারণ এতটা পিগমেন্টেড, এতটা সফট, মানে একবার স্ট্রোক অ্যাপ্লাই করলে এতটা সুন্দরভাবে কালারটা পে অফ হয়, মানে ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো আমি সত্যি জানি না, বাট রিয়ালে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি ব্লাশ প্যালেট থেকে একটু ব্রাইট পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেছি, এবং আমি একটু বেশি করে ব্লাশ অ্যাপ্লাই করছি, কারণ ব্লাশটা হচ্ছে এমন একটা জিনিস যেটা একটু পরেই ফেড করে যায়। তো তার জন্য আমি বেশি করে ব্লাশটা অ্যাপ্লাই করবো। তবে আইম্যাজিকের এই ব্লাশগুলো অনেকক্ষণ লং লাস্টিং করে এবং প্রত্যেকটা প্রোডাক্ট যা সত্যি খুব সুন্দর। অ্যান্ড আমি আবারও বলছি, আমি কোনো প্রকারে কিন্তু প্রোডাক্ট প্রমোশন করছি না। তবে একটা সত্যি কথা, স্কিন যত বেশি ভালো থাকবে মেকআপটা কিন্তু অটোমেটিকলি তত বেশি ভালো হবে। স্কিন যত বেশি হেলদি থাকবে স্কিনের মেকআপ কিন্তু অটোমেটিকলি তত বেশি গ্লো করবে। তাই সবসময় স্কিনটাকে ভালো রাখার চেষ্টা করো। তাই শরীর এবং মন দুটোরই যত্ন করো, এবং দুটোই যদি ভালো থাকে তবে কিন্তু অটোমেটিকলি ভিতর থেকে গ্লোটা আসবে। যাই হোক, একটু বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি।
তো এবার আমি ইউজ করছি হাইলাইটার, এবং হাইলাইটারের জন্য এখানে আমি ইউজ করছি আই ম্যাজিকের হাইলাইটারটা। অ্যান্ড জাস্ট দেখো, তোমরা দেখো আমি কিছু মানে কি বলবো, জাস্ট একবার অ্যাপ্লাই করার সাথে সাথে দেখো কতটা গ্লো করছে, জাস্ট মানে কিছু বলার নেই। একদম কিন্তু সফট, একদম কোনো যে হার্ড পার্টিকেল হয়, চাঙ্কিনেস থাকে, সেগুলো কিচ্ছু নেই। জাস্ট একদম ক্রিমের মতো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, এবং মানে এত সহজে ব্লেন্ড হয়ে যায়, মানে প্রশংসা না করে উপায় নেই। যাই হোক, আমি এতক্ষণ ধরে যত প্রোডাক্ট ইউজ করলাম সেই সবগুলোকে এবার সেটিং স্প্রেতে ভালো করে সেট করে দেবো। তো আমার মেকআপ প্রায় শেষের দিকে, জাস্ট বাকি আই মেকআপটুকু করে নিচ্ছি। আমি ইউজ করছি আই ম্যাজিক কসমেটিক্সের জেল লাইনার, অ্যান্ড এটা দিয়ে কিন্তু আমি লাইনার অ্যাপ্লাই করছি, অ্যান্ড এটা দিয়ে কিন্তু আমি কাজল অ্যাপ্লাই করবো। হ্যাঁ, আমি কিন্তু এই জেল লাইনারটা দিয়ে কাজল অ্যাপ্লাই করে নেবো। জেল লাইনার হওয়ার জন্য এটা কিন্তু অনেকভাবে ব্যবহার করা যায়, তাই আমি এক্সট্রা ভাবে কোনো কাজল অ্যাপ্লাই করি না, এই জেল লাইনারটাকেই কাজল হিসেবে অ্যাপ্লাই করি। অ্যান্ড এই লাইনারটা কিন্তু সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ, তাই কাজল হিসেবে ব্যবহার করার পরও এটা স্মাজ হয়ে যাওয়ার কোনো প্রকারের ভয় থাকে না। একদম ওয়াটারপ্রুফ, একদম ট্রান্সফার প্রুফ, একদম সম্পূর্ণ মানে স্মাজ প্রুফ। অ্যান্ড লাইনারটা 3টে শেড হয়, একটা হচ্ছে ব্রাউন, একটা হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড একটা হচ্ছে ডিপ ব্রঞ্জ, অ্যান্ড আমি ব্ল্যাকটা ইউজ করি। যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরাতে এই কলকাটা করে নিয়েছি, অ্যান্ড তারপর আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনের বাকি মেকআপটা করে নিচ্ছি। বাকি মেকআপ বলতে আপার লিডে যে কালারগুলো অ্যাপ্লাই করেছিলাম সেইগুলি অল্প করে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করলাম, এবং দেন আমি একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে সেইটাকে ভালো করে স্মাজ আউট করে দিয়েছি। অনেকে দেখা যায় যে কাজল অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ পরেই সেটা স্মাজ হয়ে গেছে বা ধেবড়ে যায়, তো সেটা সাধারণত এই জন্যই হয় কারণ তোমার নিচে ব্ল্যাক শ্যাডো অ্যাপ্লাই করো না। ওইটা যেহেতু জেল প্রোডাক্ট, এবং তার নিচে যদি একটু পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই না করা যায় তাহলে কিন্তু সেটা সেট হয় না, তাই জন্যই কাজল অ্যাপ্লাই করার পর একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে সেটা স্মাজ আউট করে দেওয়া হয়। যাই হোক, আমি মাস্কারা অ্যাপ্লাই করছি, অ্যান্ড মাস্কারার জন্য ইউজ করছি মেবেলিনের লং লাস্টিং কোলাসল মাস্কারা। এটা কিন্তু দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা ওয়াটারপ্রুফ, একটা নন ওয়াটারপ্রুফ। আমি কিন্তু ওয়াটারপ্রুফটা ব্যবহার করি, তবে যারা ডেলি ওয়ারে মাস্কারা ব্যবহার করো তারা কিন্তু নন ওয়াটারপ্রুফটাই করো, কারণ ওয়াটারপ্রুফ মাস্কারা রোজ রোজ ব্যবহার করে ল্যাশের ক্ষতি করে। অ্যান্ড যারা বিশেষ অকেশনে কোনো মাস্কারা ব্যবহার করতে চাও তারা ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করো। অ্যান্ড তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। লিপস্টিকের জন্য ইউজ করছি সুগারিয়াস মাস্ট বি নট লিকুইড লিপস্টিক, অ্যান্ড এটা শেড নাম্বার হচ্ছে 10 রেড ড্রপ রেড। হয়তো নামটা একটু ভুল বলে ফেললাম, যাই হোক আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করতে পারবে। অ্যান্ড সত্যি বলতে যারা ওয়াটারপ্রুফ, ট্রান্সফার প্রুফ, লং লাস্টিং একটা লিপস্টিক খোঁজো তাদের জন্য সুগার কিন্তু বেস্ট। এইটা আমি নিজে টেস্ট করেছি, অ্যান্ড সত্যিকারে এটা অনেকক্ষণ লং লাস্টিং করে, এবং ওয়াটারপ্রুফ, সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ, স্মাজ প্রুফ, ইভেন ট্রান্সফার প্রুফ, কোনো কিছু হয় না, একদম ম্যাট হয়ে থাকে এটা। তাই বারবার করে লিপস্টিক অ্যাপ্লাই করার কোনো ঝামেলা নেই, একবার লিপস্টিক অ্যাপ্লাই করে সেটা অনেকক্ষণ লং লাস্টিং করবে। অ্যান্ড এগুলোর মিনি ভার্সনও পাওয়া যায়, এবং অনেকগুলো কালার ভ্যারিয়েন্ট আছে। তো তারপর আমি লিপ গ্লস অ্যাপ্লাই করে নিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের লিপ গ্লস, কারণ অনেক সময় ম্যাট লিপস্টিক ইউজ করার পর ঠোঁটটা খুব ড্রাই হয়ে যায়, তো সেটা বাজে দেখায়, তো তাই জন্য গ্লস অ্যাপ্লাই করতে হয়, এবং গ্লস অ্যাপ্লাই করলে দেখতে খুবই একটা সাইন আসে। যাই হোক, আমার মেকআপ প্রায় মোটামুটি শেষ, এবং অফ ক্যামেরাতে আমি ক্রিম্পিং করে হেয়ার স্টাইলটা করে নিয়েছি, তারপর আমার মা শাড়ি পরিয়ে দিয়েছে। তো চলো এবার তোমাদেরকে ফাইনাল লুকটা একদম দেখাই। আমি ক্লায়েন্টের কিছু ছবি এবং ভিডিও অ্যাড করে দেবো। তো এগুলো হলো ক্লায়েন্টের কিছু ছবি, কোনো এডিটেড নেই, কিছু নেই, জাস্ট নর্মাল ছবি পেলে আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এই লুকটা কেমন লাগলো এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। তো চলো এবার ক্লায়েন্টের রিভিউ শোনা যাক। কেমন লাগলো সেটা বলো। যেমন চেয়েছিলে তেমন, সব পছন্দ মতো, তার থেকেও বেশি ভালো লাগছে, সব পছন্দ যেরকম চেয়েছো সব কিছু, হেয়ার স্টাইল, আই মেকআপ সব ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগলো। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু প্রেস করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ধরে তোমরা সবাই খুব ভালো থেকো। লাভ ইউ গাইস সো মাচ, বাই।